নিঝুম এত তীব্র শীত এবং তুষারপাত আগে কখনো দেখেনি। তার শরীর এটা একদম সহ্য করতে পারল না। নিঝুম একদম গলাকাটা মুরগির মতো কাঁপছিল। ধীরে ধীরে তার শরীর ঠান্ডা বরফের মতো জমে যাচ্ছিল। সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তবুও নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে সে আবরাজের সাহায্য চাইল না। তখনই মনে পড়ে গেল এলার দেওয়া ফোনের কথা। নিঝুম সেটা খুঁজে পেল না। সামান্য দু পা এগোতেই ঢলে পড়ে গেল। এদিকে আবরাজ ক্রোধে অন্ধ হয়েও হঠাৎ করে তার মনে নিঝুমের জন্য চিন্তা হতে থাকে। এতক্ষণ সে নিজের ঘরের লাইট নিভিয়ে দরজা বন্ধ করে বসেছিল, কিন্তু ঘরের লাইট জ্বালিয়ে জানালার দিকে তাকাতেই থাই গ্লাসে তার চোখ স্পষ্ট ভেসে উঠে বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই তীব্র তুষারপাত দেখে তার মনে ভয় ঢুকে যায়। আবরাজ বলে ওঠে, ওই মেয়েটাকে তুমি বাইরে বের করে দিলাম, ও ঠিক আছে তো? এই বলে আবরাজ আর দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত পায়ে বাইরের দিকে রওনা দিল। এলা ও ম্যাক্স গাড়ি চালিয়ে ফিরছিল। এলা বলে, আমার খুব চিন্তা হচ্ছে রে। নিঝুমকে এতবার ফোন করলাম কিন্তু ও রিসিভ করছে না। নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হয়েছে। ম্যাক্স বিরক্ত সুরে বলে, তুমি অহেতুক এত চিন্তা করছো। মুভিটাও ঠিকমতো দেখতে দিলে না, টেনে টেনে নিয়ে এলে আমায়, আর এখন এই তুষারপাতের মধ্যে গাড়ি চালাচ্ছ। যদি কোনো অঘটন ঘটে? এলা বলে, কিছু হবে না, এই তো সামনে আবরাজের অ্যাপার্টমেন্ট। বলেই এলা কিছু একটা দেখে গাড়ি থামায়। ম্যাক্স জিজ্ঞাসা করে, কি হলো, গাড়ি থামালে কেন? এলা দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা নিঝুমের দেহ দেখে তার নাম ধরে চিৎকার করে ওঠে। অতঃপর নিঝুমের মাথার কাছে বসে পড়ে বলে, এই নিঝুম, কি হয়েছে তোমার? চোখ খোলো। ম্যাক্স হতভম্ব হয়ে তাকিয়েছিল। এলা ম্যাক্সকে বলে, এভাবে বোকার মতো দাঁড়িয়ে কি দেখছো? ওকে জলদি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। আমি বলছিলাম না আবরাজের উপর ভরসা নেই? দেখেছো কি করেছে? ওর মনে কি দয়া মায়া বলতে কিছু নেই? মেয়েটার উপর এত বড় অবিচার করলো, ছি। এরই মধ্যে আবরাজও বাইরে বেরিয়ে আসে। এসেই নিঝুমকে এভাবে পড়ে থাকতে দেখে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে ওর? এলা শক্ত কণ্ঠে বলে, নির্দয় বাস্টার্ড কোথাকার, কি করেছো তুমি এটা? আজ তোমার জন্য মেয়েটার এই অবস্থা। আবরাজের মাথা গরম হয়ে যায়। সে বলে, একদম গালি দিবে না, নাহলে আমি ভুলে যাবো যে। ম্যাক্স তাদের মাঝে বলে ওঠে, এভাবে এখন নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। আমাদের এখন নিজমকে সামলাতে হবে। ওর তো এত শীত সহ্য করার ওর তো এত শীত সহ্য করার ক্ষমতা নেই, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে। আবরাজ বলে, ওকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে আসো তোমরা। এলা সাথে সাথে গর্জে উঠে বলে, একদম না, আমরা ওকে হসপিটালে নিয়ে যাব। তোমার উপর আমার ভরসা নেই। ম্যাক্স বলে, এলা, এখন আমাদের ঠান্ডা মাথায় সবটা ভাবতে হবে। তুষারপাত যেভাবে বাড়ছে তাতে এতক্ষণে রাস্তায় বরফ জমে গেছে। এখন আর হাসপাতালে যাওয়ার পরিস্থিতি নেই। তাছাড়া আবহাওয়া দেখে মনে হচ্ছে না পরিস্থিতি খুব জলদি ঠিক হবে। এখন তাই নিজেদের মধ্যে ঝামেলা না করে নিঝুমকে আবরাজের অ্যাপার্টমেন্টেই নিয়ে চলো, না হলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যাবে। এলাও বুঝতে পারে ম্যাক্সের কথায় যুক্তি আছে, তাই সে আর বেশি বাড়াবাড়ি না করে নিঝুমকে আবরাজের অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে সম্মতি দেয়। নিঝুমকে একটি উষ্ণ কক্ষে রুম হিটারের মাধ্যমে রাখা হয়েছে। এলা ক্রমশ নিঝুমের হাতে পায়ে মালিশ করে যাচ্ছে তার দেহ উষ্ণ করার জন্য। নিঝুমের পরিস্থিতি উন্নতির দিকে। হঠাৎ করে আবরাজ এসে এলাকে জিজ্ঞাসা করে, ওর পরিস্থিতি এখন কেমন? এলা রেগে বলে, সেটা জেনে তুমি কি করবে? তুমি তো মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, এখন এসেছো নাটক করতে। ওকে এই পরিস্থিতির মধ্যে বের করে দেওয়ার সময় একবারও এসব মনে হয়নি? আবরাজ বলে, আমি ওকে বের করে দিইনি, ওর নিচে রাগ দেখিয়ে বের হয়ে গেছে। তার থেকে বড় কথা, আমি জানতাম না হঠাৎ করে এভাবে স্নোফল শুরু হবে। বের না করে দিলেও নিশ্চয়ই এমন পরিস্থিতি তৈরি করেছো যাতে নিঝুম বের হতে বাধ্য হয়।
আবরাজ আর কিছু বলে না। এরই মধ্যে নিঝুম আলতো করে চোখ খুলে তাকায়। নিঝুম চোখ খুলতেই এলা বলে ওঠে। এই তো নিঝুম চোখ খুলেছে। নিঝুম ধীরে ধীরে উঠে বসে বলে। আমি কোথায়? এলা বলে। তুমি চিন্তা করো না, তুমি এখন একদম সেফ আছো। তুমি এখন আবরাজের অ্যাপার্টমেন্টে। আর একটা কথা বলো, তুমি কি পাগল নাকি? বাইরে এত তুষারপাতের মাঝে কেন দাঁড়িয়েছিলে? যদি আমরা ঠিক সময় না আসতাম তাহলে কি হতো বলো তো? নিঝুম বলে ওঠে। আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই লোকটার অ্যাপয়েন্টমেন্টে আমি আর এক মুহূর্ত থাকবো না। আবরাজের মাথা আবার খারাপ হয়ে যায়। সে এগিয়ে এসে নিঝুমকে বলে। কি বললে, আরেকবার বলো। নিঝুম বলে। কেন শুনতে পাননি? আপনি কি ভাবেন নিজেকে আমাকে সব সময় যাচ্ছে তাই বলে অপমান করবেন আর আমি আপনার সব অপমান মুখ বুজে মেনে নেব? কেন? কি দোষ ছিল আমার? নিজের দোষ কি তুমি সেটা জানো না? নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। জানি। আমি খুব ভীতু ছিলাম। নিজের বাবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিনি। আর এটাই ছিল আমার দোষ। আমি যদি সেই সময় প্রতিবাদটা করতে পারতাম তাহলে আজ আমায় এই দিনটা দেখতে হতো না। কিন্তু আপনি একটা কথা সত্য করে বলুন তো, আমার বাবা আপনার সাথে যে অন্যায় করেছে তার কোনো দায় কি আমার আছে? যদি আপনি এখানে একজন ভিকটিম হন তাহলে আমিও একজন ভিকটিম। বরঞ্চ আমাকে এবং আমার মাকে আপনার থেকেও আরও অনেক গুণ বেশি সাফার করতে হয়েছে। আপনার সাথে না হয় প্রতারণা হয়েছে, কিন্তু এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব কি আপনার উপর পড়েছে? আর এদিকে আমাকে আর আমার মাকে দেখুন, আমরা আজ অসহায় সম্বলহীন হয়ে আশ্রিতা হয়ে আছি। তাহলে আপনিই বলুন, এখানে আসল ভিকটিম কে? আবরাজ নিঝুমের এই তীক্ষ্ণ প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। এলা নিঝুমের কাঁধে হাত রাখে। নিঝুম বলে। আমি আপনার এখানেও আসতে চাইনি। আপনি তথাকথিত চ্যালেঞ্জের কথা বলেই আমাকে এখানে নিয়ে এসেছেন। তবে আমি এখনো বলছি, এসব চ্যালেঞ্জের কোনো দরকার নেই। আপনার যদি মনে হয় এই সম্পর্কটা আপনার কাছে শুধুই একটা প্রতারণা, তাহলে আপনাকে এই প্রতারণাটা মেনে নিতে হবে না। আমি আবার সিলেটে ফিরে যাব। আপনি না হয় 5 মাস পর আমায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েন। এলা বলে। আমিও তোমার সাথে একমত নিঝুম। আবরাজ, তুমি নিঝুমের কথাটাকে গুরুত্ব দিয়ে দেখো। ও কিন্তু ঠিকই বলেছে। তোমার যদি ওর সাথে এই সম্পর্কটা নিয়ে সমস্যা হয় তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু ওকে এভাবে অপমান করার তো কোনো মানে হয় না, কারণ ও নিজেও এই পরিস্থিতির মধ্যে ভুক্তভোগী। আবরাজ বলে। ডিভোর্স তো ওকে আমি দেবই, তবে আমি যে চ্যালেঞ্জ নিয়েছি সেটা তো হারবো না। এই 5 মাস ওর সাথে আমি থাকবই, আর এই চ্যালেঞ্জ পুরো করবই। নিঝুম বলে। কিন্তু আমি রাজি না। আমি এখনই সিলেটে ফিরব। শুধু এই রুমের বাইরে একবার রাখো, তারপর আমি তোমায় বোঝাচ্ছি। আবরাজের থেকে হুমকি পেয়ে মোটেও দমে যায় না নিঝুম, বরং সেও নিজের বলিষ্ঠতা বজায় রেখে বলে। আমি আপনার হাতের পুতুল নই। ভাববেন না আমি আপনার কথা মতো চলবো। আমার যা ভালো মনে হবে আমি তাই করব। আবরাজ এবার ভীষণ ক্রোধে নিঝুমের পাসপোর্ট ভিসাগুলো নিজের পকেট থেকে বের করে বলে। এখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় তোমার হাতে নেই। আমি যতদিন চাইবো ততদিন তোমায় এখানে থাকতে হবে। এলা আবরাজের তীব্র বিরোধিতা করে বলে। এটা তুমি একদম ঠিক করছো না। তুমি রীতিমতো নিঝুমের উপর জুলুম করছো। আবরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। যদি তোমার তাই মনে হয় তাহলে তাই, কিন্তু আমার যা বলার আমি বলে দিয়েছি। বলেই আবরাজ রুম থেকে বেরিয়ে যায়। এলা নিঝুমের দিকে তাকায়। নিঝুমের চোখে অসহায়ত্ব বলতে কিছুই নেই, বরং সে আরো বলিষ্ঠ কণ্ঠে বলে। বেশ, আমিও দেখব উনি এভাবে আর কতদিন আমায় আটকে রাখতে পারেন। উনি যদি বুনো ওল হন তাহলে আমিও বাঘা তেঁতুল। নিজের স্বার্থে এতটুকু ছাড়ও আমি দেব না। উনি বারবার আমায় লোভী, প্রতারক সহ আরও নানান তিক্ত ভাষায় আক্রমণ করেছেন। এবার আমি এটাই প্রমাণ করে দেব যে আমি কোনো লোভী বা প্রতারক নই। এলা নিঝুমের কাঁধে হাত রেখে বলে। দ্যাটস দ্য স্পিরিট। আমি চাই তুমি জয়ী হও। আবরাজ রাতের দিকে অফিস থেকে জরুরি কাজ করে অ্যাপার্টমেন্টে ফিরে। তার আজ ভীষণ ক্ষুধা পাচ্ছিল, তাই তো ফিরেই মেয়েদের উদ্দেশ্যে বলে ওঠে। মিস জেরিন,
আমার ডিনারটা দিয়ে যান। বলেই আবরাজ ডাইনিং টেবিলে বসে তার ফাইল থেকে কিছু জরুরি ডকুমেন্ট বের করে দেখতে থাকে। এমন সময় কেউ তার সামনে বিভিন্ন রকম খাবার পরিবেশন করে। আবরাজ ভাবে এটা হয়তো তার বাড়ির মেড মিস জেরিন, তাই সে জিজ্ঞাসা করে। ডিনারে কি করেছেন মিস জেরিন? বিপরীত দিক থেকে উত্তর আসে। শুটকি ভর্তা এবং আলুর তরকারি। গলার স্বরটা শুনে চমকে উঠে আবরাজ। ডকুমেন্ট থেকে চোখ সরিয়ে হতবাক নয়নে নিঝুমকে দেখে। তুমি? নিঝুম হালকা হেসে বলে, হ্যাঁ আমি। রাতের ডিনারটা আমিই করেছি, খেয়ে ফেলুন কেমন হয়েছে। আবরাজ ভীষণ রাগান্বিত হয়ে বলে, তুমি কেন রান্না করেছো? মিস জেরিন কোথায়? উনি কি আসেননি? নিঝুম বলে, মিস জেরিন এসেছিল, কিন্তু আমি দায়িত্ব নিয়ে তাকে চলে যেতে বলেছি। আসলে কি বলুন তো, চ্যালেঞ্জ অনুযায়ী তো 5 মাস আমাদের সংসার করতেই হবে। আর আমাদের বাঙালি নিয়ম অনুসারে সংসারের স্বামীরা তাদের স্ত্রীর হাতে বানানো খাবারই খায়। সেই জন্যই তো আমি নিজের হাতে আপনার জন্য খাবার বানিয়েছি, খেয়ে দেখুন কেমন লাগে। হাউ ডেয়ার ইউ! তোমাকে এত বড় অডিসিটি কে দিয়েছে যে তুমি আমার জন্য রান্না করো? তাও এসব টিপিক্যাল বেঙ্গলি ডিশ। আপনি যেই অধিকারে আমার পাসপোর্ট ভিসা সব নিয়ে রেখে আমায় জোর করে এখানে আটকে রেখেছেন, আমিও ঠিক সেই অধিকারেই আপনার জন্য এসব রান্না করেছি। আমার সাথে ডাবল গেম খেলতে চাইছো? আমি তোমায় ওয়ার্ন করছি, এর ফল কিন্তু ভালো হবে না। ইভেন কেয়ার। আপনি যদি আমার সাথে জুলুম করতে পারেন তাহলে আমিও পারি। আবরাজ রেগে বলে, তাই বলে তুমি আমি শুটকি না কি যেন, ছি কি বাজে স্মেল আসছে। আমি ওখানে এটা খেতে হবে? নিঝুম বলে, খেয়ে দেখুন না, আমাদের সিলেটি স্পেশাল রান্না। একবার খেলে আঙুল চাটতে থাকবেন। ইউ না, আমি প্রয়োজনে খাবার অর্ডার করে খাবো, তবু এসব শুটকি, ছি আমি এসব খাবো না। নিঝুমও এবার হুঙ্কার দিয়ে বলে, খবরদার ভুলেও খাবার অর্ডার করবেন না, না হলে নাহলে কি করবে তুমি? সেটা দেখতেই পাবেন। প্রয়োজনে আপনাকে নারী পাচার কেসে ফাঁসিয়ে দেব। এখানকার আইন তো শুনেছি অনেক কড়া। আমি যদি এখানকার পুলিশকে গিয়ে বলি আপনি আমায় এখানে এনে আটকে রেখেছেন, আমার পাসপোর্ট ভিসা সব কেড়ে নিয়ে রেখেছেন, এর ফল কি হবে ভাবতে পারছেন? তুমি কি আমি হুমকি দিচ্ছ? সোজা আঙুলে ঘি না উঠলে তো আঙুল বাঁকাতেই হবে। তাছাড়া আপনি আমার সাথে 5 মাস সংসার করার চ্যালেঞ্জ নিয়েছেন, এখন সেই চ্যালেঞ্জে জিততে চাইলে আপনাকে তো এটা খেতেই হবে। আবরাজ দাঁতে দাঁত চেপে বলে, বেশ, যদি তাই হয় তাহলে প্রয়োজনে আমি এই বাজে খাবারটাও খেয়ে নেব। বলেই আবরাজ বসে পড়ে খাবার খেতে। চামচ দিয়ে ভাত তুলে খেতে থাকে, কারণ তার এসব খাবার খাওয়া খুব একটা অভ্যাস নেই। কিন্তু একটু খেতেই আবরাজের ভালো লেগে যায়। যেই শুটকি দেখে সে নাক ছিটকাচ্ছিল এবং দুর্গন্ধযুক্ত ভেবেছিল, সেই শুটকি তার ভালো লেগে যায়। আর নিঝুমের কথাই সত্যি প্রমাণিত হয়। সে খাবার একদম আয়েশ করে খেতে থাকে। এসব দেখে নিঝুম মুচকি হেসে বলে, কি মিলল তো আমার কথা, এখন তো ঠিকই চেটে চেটে খাচ্ছেন। আবরাজ খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, এটাকে নিজের বিজয় ভেবে ভুল করো না। আমি কখনো তোমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেব না। 5 মাস পর তোমার হাতে ডিভোর্স পেপারস তুলে দেব। নিঝুমও বলিষ্ঠ স্বরে বলে, এটাকে আমি নিজের বিজয় ভাবছিও না। আর আমি নিজেও সেই দিনটার অপেক্ষায় আছি যেই দিন আপনি আমায় ডিভোর্স দিবেন। তবে তার আগে আপনাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে যে আমি কোনো লোভী বা প্রতারক নই, এবং এই জন্য আমার সাথে করা সকল খারাপ ব্যবহারের জন্য আপনাকে ক্ষমাও চাইতে হবে। এটাই আমার চ্যালেঞ্জ। বলেই নিঝুম খাবারের প্লেট তুলে নিয়ে চলে যায়। আবরাজ নিঝুমের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রাত তখন গভীর, কিন্তু নিঝুমের চোখে ঘুম নেই। সে জানালার পাশে দাঁড়িয়ে থাই গ্লাসের বাইরের প্রকৃতিটা দেখছিল। বাইরের তুমুল হারে তুষারপাত হচ্ছে। পুরো রাস্তাঘাট তুষারে ছেয়ে গেছে। রাত 10টার দিকে সে নিউজে দেখেছে আগামী কয়েকদিন নাকি একটানা ভীষণ ভারী তুষারপাত চলবে। এই জন্য আবরাজও ভীষণ চিন্তিত হয়ে রয়েছে, কারণ এমতো অবস্থায় তাকে বাসা থেকেই অফিসের সব কার্য পরিচালনা করতে হবে। নিঝুম তুষারপাত দেখে বলছিল,
এই তুষারপাতের মতো আমার জীবনেও যেন এক ভারী দুর্যোগ চলছে। জীবনের কোনো গতি আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি কি কখনো নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো? কখনো কি নিজ পায়ে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দিতে পারবো না আমার যোগ্যতা কতটুকু? ছোটবেলা থেকে মেয়ে বলে বাবার কম গঞ্জনা সহ্য করিনি। এমনকি মেয়ে সন্তানের জন্ম দেওয়ায় ছোট থেকে নিজের মাকেও কম অপমানিত হতে দেখিনি। তখনই তো আমি ঠিক করে নিয়েছিলাম একদিন এসব কিছুর উচিত জবাব দিব। আমার এই কথা যে আমায় রাখতেই হবে, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। একজন মেয়ের কাছে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুজন পুরুষ হলো তার বাবা এবারের স্বামী, কিন্তু আমি যে এ দুই জায়গাতেই নিপীড়িত। কিন্তু আর নয়, এবার আমি সবাইকে দেখিয়ে দেব একজন নারীর শক্তি কতটা। দেখিয়ে দেব যে মেয়ে হয়ে জন্ম নেওয়া কোনো দুর্বলতা নয়, আর না তো মেয়ে বলেই কাউকে অপমানিত করা যায়। অন্যদিকে ঘরে একা শুয়ে থাকা আবরাজ কিছুতেই ঘুমাতে পারছিল না। নিঝুম নামের মেয়েটা হয়ে উঠেছে তার চিন্তার প্রধান কারণ। আবরাজ কিছুতেই মেয়েটাকে বাগে আনতে পারছেন না। নিঝুমকে তার এখানে আনার উদ্দেশ্যই তো ছিল তাকে নিজের আসল স্থানটা দেখিয়ে দেবার, কিন্তু উল্টে নিঝুমই তাকে নাস্তেনাবুদ করছে। আবরাজ নিজেই নিজেকে বলে ওঠে। নিজেকে এমনটা বুঝিয়ে সান্ত্বনা রাখার চেষ্টা করলেও আবরাজের মনের দোলাচল দূর হয় না। কোনো এক বিশেষ কারণে নিঝুমের ভাবনা তার মাথায় জেঁকে বসে। সে চাইলেও এই ভাবনা থেকে মুখ ফেরাতে পারে না। নিঝুম সকাল সকাল উঠে আবরাজের অ্যাপার্টমেন্টের কিচেনে গিয়ে নিজের জন্য এবং আবরারের জন্য কফি বানালো। অতঃপর সেই কফি নিয়ে ড্রয়িং রুমে এলো। আবরাজ তার অফিসের কারো সাথে ফোনে অনেক রাগারাগি করছিল, বলছিল, শুধুমাত্র এই খারাপ ওয়েদারের কারণে আমাদের এত এত ডিল ক্যান্সেল করতে হলো, এতটা লসের মুখে পড়তে হলো। আমার মেসেজটাই খারাপ হয়ে যাচ্ছে। এদিকে এই তুষারপাতের মধ্যে আমি ঘরে বন্দী হয়ে থাকতে হচ্ছে। 24/7 এমন একজনকে সহ্য করতে হচ্ছে যাকে। কথা বলতে বলতেই থেমে গেল আবরাজ। নিঝুম এগিয়ে এসে মুস্কি হেসে বলল, কি হলো, থামলেন যে? বলুন, আমি শুনছি। তুমি কখন এলে? এই তো এক্ষুনি। তা আপনার যদি আমার সাথে একই ছাদের তলায় থাকতে কষ্ট হয় তো আমার পাসপোর্ট ভিসা সব আমার হাতে তুলে দিন, আমি চলে যাই এখান থেকে। তাহলে আমিও বাঁচি আর আপনিও বাঁচেন। নিঝুমের এমন কথায় আবরাজ বলে ওঠে, এই কথা মাথাতেও এলো না। 5 মাসের আগে তুমি এই লন্ডন শহর থেকে যেতে পারবে না। আবরাজের কথায় নিঝুম কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ আবরাজের ডেস্কের সামনে কফি রেখে চলে যায়। আবরাজ নিঝুমের চলে যাওয়ার দিকে তাকিয়ে কফির মগ তুলে নেয়। অতঃপর কফির মগে চুমুক দেয়। কফিটা বেশ ভালোই লাগে তার। আবরাজ না চাইতেই নিঝুমের প্রশংসা করে বলে, মেয়েটা রান্না যেমন ভালো করে কফিটাও ঠিক তেমনই ভালো বানায়। মিস চেরনের থেকে ওর রান্না অনেক ভালো লাগছে। তবে এটাও কি বুঝতে দিলে চলবে না, না হলে আমার মাথা উঠে নাচবে। নিঝুম নিজের জন্য বরাদ্দ কক্ষটিতে আসে। বাইরে এখনো তুষারপাত চলছে। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় তার মনে পড়ে যায় নিজের মায়ের কথা। ও দেশ থেকে এসেছে থেকে মায়ের সাথে একটিবারও কথা বলা হয়নি। নিঝুম এদেশে এসে এখনো এখানকার সিম কিনে উঠতে পারেনি এই আবহাওয়ার জন্য, যার কারণে সে চাইলেও ও দেশে কারো সাথে যোগাযোগ করতে পারছে না। আবরাজের কাছেও সে এই বিষয়ে সাহায্য চাইছে না, পাছে না আবার সে কোনো খটা দেয়। তাই মনের দুঃখে চুপচাপ আছে। নিঝুম কিছুক্ষণ এভাবে একা দাঁড়িয়ে থেকে বোরিং বোধ করে। তাই সে আবার ড্রয়িং রুমে চলে আসে টিভি দেখার জন্য। ড্রয়িং রুমে এসে দেখে আবরাজ যেন ফোনে কার সাথে কথা বলছে। নিঝুমকে দেখেই সে নিজের ফোনটা নিঝুমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও। কে? মিসেস ছবি বেগম তোমার সাথে কথা বলতে চাইছেন। নিঝুম ফোনটা হাতে নেয়। নিঝুম ফোনটা হাতে নিয়ে হ্যালো বলতেই ছবি বেগম নিঝুমকে বলে, কি ব্যাপার? ওই দেশে গিয়ে তো ভুলেই গেলা, একটু জানালেও না কেমন আছো। ঠিক মতো পৌঁছে গেছো কিনা? এদিকে তো তোমার মা চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। নিঝুম লজ্জিত বোধ করে বলে, আসলে থাক, আর কিছু বলতে হবে না।
আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। আবরাজ আমি বলেছে সবটা। শোনো, তোমার একটু পরামর্শ দে, এই 5 মাস একটুখানি মানিয়ে চলার চেষ্টা করো। আমাদের অবর্তমানে কিন্তু ওখানে আবরাজই তোমার অভিভাবক, তাই ওর কথা মেনে চলার চেষ্টা করো, বেশি রাগারাগি করো না। আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। জি। আচ্ছা এই নাও, তোমার মায়ের সাথে কথা বলো। উনি তো তোমার সাথে কথা বলার জন্য একদম উতলা হয়ে উঠেছেন। বলেই ফোনটা আসমানি বেগমের হাতে তুলে দেন ছবি বেগম। আসমানি বেগম ফোনটা হাতে নেন। নিঝুম বলে, আম্মু। নিঝুম, তুই ঠিক আছিস তো? কোনো আক্কেল নেই তোর, গিয়ে একটিবার ফোনও করলি না। আমি এদিকে কতটা চিন্তা করছি। মায়ের চিন্তাটা তুই বুঝবি না, আগে নিজের মা হ, তারপর বুঝবি। নিজের মায়ের মুখে এহেন কথা শুনে নিঝুম হঠাৎ করে আবরাজের দিকে তাকায়। আবরাজ ভ্রু কুঁচকে তার পানে তাকিয়ে আছে। নিঝুম আলতো স্বরে তার মাকে বলে, আসলে সুযোগ হয়ে ওঠেনি। ঠিক আছে, বুঝলাম। তা তুই কেমন আছিস? ওখানে সব কিছু ঠিক আছে তো? আবরাজ তোর সাথে আবার কোনো খারাপ ব্যবহার করেনি তো? তুমি আমার জন্য এত চিন্তা করো না আম্মু, আমি একদম ঠিক আছি। মায়ের মন কি আর মানে রে? শোন, তোর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে জানাবি। আমি এখান থেকে যতটা পারি তোকে সাহায্য করার চেষ্টা করব। আর আবরাজ যদি তোর সাথে বেশি খারাপ ব্যবহার করে তাহলে তুই তোর চাচিকে জানাবি। শোন, আমি অন্য মায়েদের মতো না যে তোকে মানিয়ে নিতে বলবো। নিজে তো আমি সারাটা জীবন তোর বাবার সাথে মানিয়েই চললাম, তার ফলাফল কি হলো? তাই তোকেও এসব মানিয়ে চলতে হবে না। তুই নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাব, যাতে করে আমার মতো তোকে আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আমি যেমন আজ একজন দুর্বল নারী হিসেবে পরিচিত হয়েছি, তোকে যেন তেমন হতে না হয়। ঠিক আছে আম্মু। এভাবে তাদের কথাবার্তা চলতে থাকে। কথা বলা শেষ করে সে ফোনটা আবরাজকে দেয়। অতঃপর চলে যায় কিচেনে লাঞ্চ বানানোর জন্য। আবরাজ অফিসের কিছু জরুরি কাজ করছিল বাসায় বসে কম্পিউটারে। মূলত খারাপ আবহাওয়ার জন্য তাকে ওয়ার্ক অফ হোম করতে হচ্ছিল। হঠাৎ করে নিঝুম এসে তাকে বলে, দুপুরের খাবার বানানো শেষ, আপনি খেতে আসুন। তুমি খেয়ে নাও, আমার একটু লেট হবে। আচ্ছা। নিঝুম নিজের খাবার খেয়ে নেয় এবং আবরাজের জন্য খাবার তুলে রাখে। আবরাজ নিজের কাজ শেষ করে ডাইনিং টেবিলে এসে দেখে নিঝুম আজকেও শুটকি ডিশ রান্না করেছে। সে শিরা শুটকি রান্না করেছে। আবরাজের মাথা হঠাৎ করে গরম হয়ে গেল। সে নিঝুমকে ডাকলো। নিঝুম সবেমাত্র শুয়েছিল ঘুমানোর জন্য। আবরাজের ডাক শুনে সে ছুটে আসে। আবরাজ নিঝুমকে দেখে রেগে বলে, এটা কি রান্না করেছো? আর কিছু কি পাওনি? নিঝুম বলে, এখানে আসার সময় চাচি আমায় শুটকি দিয়েছিল। আপনাদের এখানে যে কী সব সবজি, এগুলোর তো রান্না আমি পারি না, তাই আমি যা পারি তাই রান্না করেছি। আপনার যদি না পোষায় তাহলে নিজে রান্না করে খান। প্রয়োজনে তাই খাবো, কিন্তু এসব শুটকি খাবো না। বলে সে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা সব খাবার আছাড় দিয়ে ফেলে দিল। নিঝুম অনেক যত্ন করে বানিয়েছিল, তাই তার ভীষণ রাগ হলো। সে বলল, খাবারগুলো এভাবে ফেললেন কেন? আপনি সোনার চামচ নিয়ে বড় হয়েছেন, তাই খাবারের মূল্য বুঝেন না। কত মানুষ খেতে পারে না জানেন? তোমার ক্যাচ শুনতে চায় না। যদি আরেকটা কথা বলো তো। কি করবেন করুন। আবরাজের মাথা গরম হয়ে যায়। সে রেগে নিঝুমকে থাপ্পড় মারতে চায়, কিন্তু নিঝুম আবরাজের হাত ধরে গর্জে উঠে বলে, খবরদার এই দুঃসাহস দেখাবেন না। আমাকে কোনো অবলা নারী ভাববেন না। যদি দ্বিতীয়বার এই ভুল করেন তাহলে আপনার হাত আর হাতের জায়গায় থাকবে না, হাতটা ভেঙে গুঁড়িয়ে দেব। নিঝুমের থেকে এহেন হুমকি পেয়ে আবরাজের মাথা আরো বেশি গরম হয়ে যায়। তবে সে নিজেকে সামলে নেয়। নিঝুমের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের রুমে গিয়ে বসে থাকে আর রাগে ফুঁসতে থাকে। নিঝুমও নিজের মতো করে নিজের রুমে চলে এসে শুয়ে পড়ে। এদিকে আবরাজ রাগ করে খাবার ফেলে দিলেও ভারী বিপদে
ফেলে, কারণ তার ক্ষুধা পাচ্ছিল। তবুও সে নিজের ইগোকে প্রাধান্য দিল। না খেয়ে শুয়ে শুয়ে কম্পিউটারে নিজের কাজ করতে লাগলো। এভাবেই সময় এগিয়ে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সকাল থেকে আবরাজ কিছু খায়নি, যার দরুন এখন ক্ষুধায় মাথা চারা দিয়ে উঠেছে। আবরাজ আর কাজেও মন বসাতে পারছিল না। তাই এবার সে ভাবল নিজেই রান্না করে খাবে, কিন্তু সেখানেও যে বিপত্তি। আবরাজ তো একদমই রান্না করতে পারে না। এরই মধ্যে নিঝুম হঠাৎ করে আবরাজের রুমের বাইরে এসে তার দরজায় নক করে। আবরাজ কোনো কথা বলে না। নিঝুম নিজ থেকেই বলে, আপনি তো মনে হয় সকাল থেকে কিছু খাননি, খাবেন কিছু? খেলে গরম করে দেই। আবরাজ জেদ দেখিয়ে বলে। তোমার হাতের পানি আমি স্পর্শ করব না। আবরাজের এহেন কথায় নিঝুমের ভীষণ রাগ হলেও সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বলে, দেখুন, মাথা গরম না করে খেতে আসুন। আমার উপর রাগ আছে ভালো কথা, আমি নিজেও আপনার উপর রেগে আছি, কিন্তু খাবারের উপর রাগ দেখিয়ে তো লাভ নেই, তাই না? এতে করে তো উল্টো আপনি আরো কষ্ট পাচ্ছেন। আমার কষ্ট নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, আমার ব্যাপারটা আমি সামলে নিতে পারবো। ইউ জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। নিঝুমের আর সহ্য হলো না, তাই সে প্রস্থান করলো। এদিকে আবরাজের ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। তাই সে আর উপায় না পেয়ে রান্নাঘরে গেল যাতে কিছু রান্না করে খাওয়া যায়। কিন্তু সেখানে গিয়ে সে বুঝলই না কিভাবে কি করবে। ইউটিউব দেখেও রান্না করার চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষ পর্যন্ত আবরাজ বিরক্ত হয়ে বলল, ধর, খাবোই না এখানে, প্রয়োজনে বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাবো। বলেই আবরাজ বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু আবহাওয়া তখন বেশ খারাপ। তুষারপাত কিছুটা কমলেও রাস্তায় বরফ জমে আছে। রাস্তাঘাট একেবারের জন্য শূন্য। এমতো অবস্থায় কোনো রেস্টুরেন্ট খোলা থাকার সম্ভাবনা কম। যদি খোলা থেকেও সেটাও অনেক দূরত্ব স্থানে অবস্থিত হবে। কিন্তু আবরাজের কাছে এছাড়া আর কোনো উপায় নেই। তাই সে বাইরে যাওয়ার জন্য গ্যারেজের দিকে গেলে নিজের গাড়ি বের করার উদ্দেশ্যে। এমন সময় সে নিঝুমের মুখোমুখি হলো। নিঝুম একদম আবরাজের সামনে দাঁড়ালো। আবরাজ রেগে বলল, সামনে থেকে সরো। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, জাহান্নামে যাচ্ছে, যাবে তুমি? নিঝুম বলে, ঠিকভাবে কথা বলুন। আর এখন আপনি কোথায় যাচ্ছেন? বাইরের আবহাওয়া তো এখনো ঠিক হয়নি, এই অবস্থায় বাইরে যাওয়া ঠিক হবে না। তোমার পরামর্শ কেউ শুনতে চায়নি। আমি আপনার ভালোর জন্যই। আবরাজ নিঝুমকে পাত্তা না দিয়ে নিজের মতো গ্যারেজে গিয়ে গাড়ি বের করে। নিঝুম বাইরে এসে আবরাজকে গাড়ি বের করতে দেখে বলে, দেখুন, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আমার উপর রাগ করে শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন। দেখছেন না এখনো তুষারপাত হচ্ছে? এই অবস্থায় আপনি কিভাবে গাড়ি চালাবেন? নিঝুমের এসব কথায় কোনো কর্ণপাত করে না আবরাজ। সে নিজের মতো গাড়ি চালাতে শুরু করে। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই লোকটাও না আমার কথাকে গুরুত্বই দিল না। যদি এখন কোনো বিপদ হয় তাহলে কি হবে? নিঝুম চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে তার কি করা উচিত। মন ক্রমশ কু ডাকছে। এদিকে আবরাজ কোনো রকমে ড্রাইভ করতে থাকে। এই তুষারময় রাস্তায় গাড়িও ভালোভাবে চালানো যাচ্ছে না, ক্রমশ স্লিপ করছে। তবুও আবরাজ অনেক কষ্টে ড্রাইভ করতে থাকে। এভাবে ঘন্টাখানেক ড্রাইভ করার পর আবরাজ যখন কোনো রেস্টুরেন্ট খোলা খুঁজে না পায়, তখন সে বুঝতে পারে এভাবে খুঁজে আর কোনো লাভ নেই। কারণ এরকম আবহাওয়ার কারণে কোনো দোকানই খোলা নেই। ম্যাক্স এবং এলাও কিছু জরুরি কাজে কিছুদিনের জন্য লন্ডনের বাইরে গেছে। তাই তাদের কাছেও সাহায্য পাবার উপায় নেই আবরাজের। তাই আর কোনো উপায় না পেয়ে আবরাজ গাড়ি ঘুরিয়ে নেয়। পুনরায় ফিরতি পথে আস্তে আস্তে বলে, সব দোষ ওই মেয়েটার। পাকনামি করে মিস চেরনকে ছুটিতে পাঠিয়েছে, আর নিজে প্রতিদিন কিসব কুখাদ্য রান্না করে। পরবর্তীতে আবরাজ প্রথম দিনের সুস্বাদু খাবারের কথা মনে করে বলে, যদিও বা রান্নাটা খারাপ করে না, কিন্তু না, যাই হোক না কেন, ওকে এটা বুঝতে দিলে চলবে না। ওকে আমি দমিয়ে রাখতে হবে। খুব দিমাগ হয়েছে না ওর, এই দিমাগ বাড়তে দিলে চলবে না। ওর দিমাগ কিভাবে কমাতে হয় সেটা আমার জানা আছে। আজ শুধু একবার আমি ফিরতে দাও, তারপর ওকে দেখাচ্ছি মজা।
বলেই আবরাজ রেগে আরও জোরে ড্রাইভ করতে থাকে। কিন্তু হঠাৎ করে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কারণ হঠাৎ করে তুষারপাতের বৃদ্ধির জন্য গাড়ির সামনের গ্লাস একদম ঢাকা পড়ে যায়। তাই আবরাজ সামনের কিছুই দেখতে পারছিল না। উপরোক্ত জোরে ড্রাইভ করার জন্য আবরাজ সহজে গাড়িটাকে কন্ট্রোলেও আনতে পারে না, যার দরুন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটা সজোরে গিয়ে বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। আবরাজ মাথায় ভীষণ আঘাত লাগে এই দুর্ঘটনার ফলে এবং সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। নিঝুম উদ্বিগ্ন হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। সময় তখন রাত ৮টা ছুঁই ছুঁই। আবরাজ প্রায় সন্ধ্যা ৬টার দিকে বেরিয়েছিল। এতক্ষণে তার তো ফিরে আসার কথা, কিন্তু এখনো ফিরছে না। নিঝুমের মনে যে সব নেতিবাচক ধারণা ঘুরছিল সে সব যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠল। নিঝুমের মনে ভয় জেগে বসলো, আবরাজের আবার কোনো বিপদ হলো নাকি এই নিয়ে। নিঝুম আর এভাবে বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারছিল না। তাই সে আবরাজের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখে আবরাজ ফিরছে কিনা। কিন্তু যখন দেখে যে আবরাজ ফিরেনি তখন তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নিঝুমের ভীষণ খারাপ লাগতে থাকে। ভিতরে ভিতরে অপরাধ বোধে ভুগতে থাকে সে। নিঝুম বলে, সকালে আমার ওনার সাথে এমন করাটা বোধহয় বাড়াবাড়ি ছিল, আর আমার উচিত ছিল ওনাকে যেভাবেই হোক এই পরিস্থিতিতে বাইরে যাওয়া থেকে আটকানো। না জানি এই রাত বিরাতে বেরিয়ে উনি কোন বিপদে পড়লেন। আমি তো এখানে কাউকে চিনি না যে কারো কাছে সাহায্য চাইবো। এখন আমার কি করা উচিত? নিঝুম ক্রমশ পাথর বনে যাচ্ছিল ভয়ে। এভাবে চিন্তায় চিন্তায় সারা রাত পেরিয়ে যায়। সারা রাতটা নিঝুমের নির্ঘুম কাটে। ভোরের দিকে আবহাওয়া অনেকটা ভালো হয়ে গিয়েছিল। তুষারপাত বন্ধ হয়ে গেছে এবং রাস্তায় তুষার অপসারণের কাজ চলছে। এই রকম পরিস্থিতিতে নিঝুম ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে নেয়। আল্লাহর কাছে আবরাজের জন্য দোয়া করে যেন তার কোনো বিপদ না হয়। ঠিক ভোর ৬টার দিকে আবরাজের বাড়ির ল্যান্ডলাইনে কারো একটা কল আসে। নিঝুম কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে বলে ওঠে, কে? আপনি কি মিস্টার আবরাজ খানের পরিবারের কেউ? জি, আমি ওনার ওয়াইফ। গতকাল রাত থেকে ওনার কোনো খোঁজ পাচ্ছি না। আমি এখানে একেবারেই নতুন, তার উপর এই খারাপ আবহাওয়ার জন্য খোঁজও নিতে পারিনি। উনি কোথায় আছেন এখন? সরি, একটি খারাপ সংবাদ আছে। আপনার হাজবেন্ড ভীষণ ইনজুর্ড। গতকাল রাতে একটি দুর্ঘটনায় উনি মারাত্মক আহত হয়ে লন্ডন সিটি হসপিটালে অ্যাডমিট আছেন। আপনি ইমিডিয়েটলি এখানে আসার চেষ্টা করুন।